আচ্ছা, আমরা হইতেছে আজকে মানি ব্যাংকিং সেন্ট্রাল ব্যাংক চ্যাপ্টার 14 এই চ্যাপ্টারটা দেখবো। ঠিক আছে, তো এই চ্যাপ্টার পুরোটা দেখবো না, আমরা শুধু প্রথম পার্টটা দেখবো। 14A, হোয়াট ইজ মানি আর ফাংশনস অফ মানি, এই জিনিসটা বোঝা হচ্ছে আমাদের আজকের মেইন টাস্ক। ওকে, তো আমরা শুরু করি। okay, তাহলে শুরু করলাম। সো আমাদের প্রথমে এটা তো আমরা জানি, একটা ইকোনমিকে যদি প্রসপার বা গ্রো করতে হয়, তার ভিতরে একটা ওয়েল ফাংশনিং একটা ফাইন্যান্সিয়াল সিস্টেম থাকতে হবে আর কি। যেমন হতে পারে একটা ব্যাংক ওয়েল ফাংশনিং। কেন এখন আমাদের যদি ব্যাংক কোনো কারণে বন্ধ হয়ে যায়, যেমনটা হয়েছিল গ্রিসে 2015 সালে। ঠিক আছে, গ্রিসে 2015 সালে কি হয়েছিল, গ্রিসের তখনকার যে কারেন্সি, আচ্ছা আমি এখন যা বলতেছি তার কিছুই আসলে আমাদের সিলেবাসে নাই, ঠিক আছে, আমি জাস্ট এখানে বলার জন্য বলতেছি আর কি। গ্রিসে যেটা হয়েছিল 2015 সালে 3 সপ্তাহের জন্য ওদের ব্যাংকগুলো বন্ধ করে দেয়। 3 সপ্তাহের জন্য ওদের যত ব্যাংকগুলো বন্ধ করে দেয় এবং বলে ওরা এটিএম থেকে $60 বেশি কিছু নিতে পারবে না। ওকে, $60 বেশি তুলতে পারবে না। তখন যে প্রবলেমটা দেখা গেল, যে মানুষজন এখন $60 কিনতে গিয়ে অনেকে তো আরো ধরো $60 বেশি জিনিস কেনার প্রয়োজন, ওরা কিনতে পারতেছে না। মানুষ তাড়াতাড়ি টাকা তুলে ফেলতেছে, যে কারণে টাকা শেষ হয়ে যাচ্ছে এটিএম গুলোতে। তো তখন মানুষ কি করছে, এবার বাকিতে কিনা শুরু করতেছে। মানুষ বাকিতে কিনতে চাই, অনেক সময় মিথ্যে কথা বলে নিতেছে, হ্যাঁ এটা ওইটা করে, মানে ওদের একটা ইকোনমি খুব ভালো রকমের ধস 2015 সালে দেখা গেছে, জাস্ট বিকজ 3 সপ্তাহের জন্য ওদের যখন ব্যাংক অফ হয়ে গেছে। সো আমাদের একটা ইকোনমিতে একটা ওয়েল ফাংশনিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ব্যাংকের খুব দরকার। ঠিক আছে, এটা জাস্ট গেল বলার জন্য বলা। আরেকটা কথা হয়তো আমি লেকচারটা নিতে সময় বলতে পারি, যেটা হয়তো বুঝবা না কি বললাম, সেটা হচ্ছে ফেডারেল রিজার্ভ। ফেডারেল রিজার্ভটা কি? ফেডারেল রিজার্ভটা হচ্ছে আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক, যেরকম বাংলাদেশ ব্যাংক। আমাদের এই বইটা তো আমেরিকার রেসপেক্টে লেখা হয়েছে না? সো আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ফেডারেল রিজার্ভ। ঠিক আছে, সো আমি যদি কখনো এই লেকচারে ফেডারেল রিজার্ভ কথাটা বলে ফেলি, বুঝবা যে কেন্দ্রীয় ব্যাংক বুঝাইছি আমি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা প্রথমে শুরু করি। মানি কি জিনিস, হোয়াট ইজ মানি? আচ্ছা, এই লেকচারটা তোমার কাছে একটু কনফিউজিং মনে হইতে পারে। তুমি হয়তো মানি ইকুয়াল টু চিন্তা করবা ওই যে আমরা যে একটা টাকার নোট চিনি, সেটাকে মানি হিসেবে চিন্তা করতে পারো। বাট আপাতত ধরে নাও, এখনো পর্যন্ত টাকার আবিষ্কার হয়নি। টাকা না, মানে ধরো ওই যে পেপার কারেন্সি, ধরো এটাকে আমি টাকা বলবো না, আমি মাঝে মাঝে হয়তো টাকা বলে ফেলতে পারি, মাঝে মাঝে হয়তো ডলার বলে ফেলতে পারি। তোমার বুঝতে হবে আমি বুঝাতে যাচ্ছি পেপার কারেন্সি। ধরো আপাতত এই পেপার কারেন্সি জিনিসটা আবিষ্কার হয়নি, সো তুমি মানি ইকুয়াল টু যে পেপার কারেন্সি সেটা বুঝছো না। ঠিক আছে, মানি কিন্তু পেপার কারেন্সি না। মানি কি জিনিস আমরা দেখবো এখন। ওকে, আমরা এখন মানি কি জিনিস বুঝতে চাই। ধরো যখন আমাদের ইকোনমি অনেক আগে, অনেক ধরো আগে, কার আগে, অনেক আগে, তো তখন আমি আমার দাদা দাদিদের আমলের একটা কথা শেয়ার করি। তখন নাকি একটা কথা ছিল যে গ্রামের যে নাপিত, গ্রামের নাপিতকে তোমার ধরো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ চাল দেওয়া হইতো, ধরো 3 বস্তা চাল, 3 বস্তা চাল দেওয়া হইতো। তার বিনিময়ে সে সারা বছর ঘরের সবা চুল কাটবে। ঠিক আছে, এটা ছিল একটা ডিল। তাহলে দেখো তো এখানে আসলে কি হয়েছে, নাপিতেরটা হচ্ছে একটা কি, আচ্ছা দুইটা জিনিস বুঝো, আমি হয়তো বারবার বলতে সময় বুঝবো না। একটা হচ্ছে গুড, সেটা হচ্ছে পণ্য, আর একটা হচ্ছে সার্ভিস, সেটা হচ্ছে সেবা। ঠিক আছে, এই জিনিসটা বুঝছো, একটা হচ্ছে গুডস আর একটা হচ্ছে সার্ভিস। তাহলে দেখো তো এখানে নাপিত কি দিছে, নাপিত তার সেবা দিছে না, নাপিতের যে সার্ভিস। নাপিতের জায়গায় আজকে হইতে পারতো অন্য কিছু, যেমন ধরো তুমি বেগুনওয়ালা আর আমি হচ্ছে চালওয়ালা, তাহলে তুমি আমাকে বেগুন বেচতা। তো এই বেগুনটা হচ্ছে একটা কি গুড, তাই না? বেগুনটা হচ্ছে একটা গুড, আর আমি বেচতেছি চাল, আমি হচ্ছে চালওয়ালা, তাহলে আমার কিছু গুডস এন্ড সার্ভিস, আমার কিছু গুডস আর সার্ভিস আছে। ঠিক আছে, তো আমাদের মাঝখানে কি ট্রেড হচ্ছে না? দেখো তো, বিনিময়, ট্রেড মানে হচ্ছে বিনিময়, তোমার কিছু একটা আমি আমাকে, আমার কিছু একটা তোমাকে দিলাম, তোমার কিছু একটা আমি নিলাম। তাহলে আমাদের মাঝখানে কি হচ্ছে, একটা ট্রেড হইতেছে না? কিসের পরিবর্তে কিসের? গুডস এন্ড সার্ভিসেস এর পরিবর্তে গুডস এন্ড সার্ভিসেস এর একটা ট্রেড হইতেছে। এই ট্রেড সিস্টেমটাকে বলতো বার্টার ইকোনমি।
ঠিক আছে, এই ট্রেড সিস্টেমটাকে বলতো বার্টার ইকোনমি। আচ্ছা, ওকে, বার্টার ইকোনমি বলতো। এখন দেখো বার্টার ইকোনমির ক্ষেত্রে প্রবলেমটা কি হইতেছে। বার্টার ইকোনমির ক্ষেত্রে প্রবলেমটা হইলো কি, ধরো আমাদের বইতে যে এক্সাম্পলটা দিছে, কাউ ফর এ প্লাউ, একটা গরু, ঠিক আছে, আমার কাছে একটা গরু আছে, এটা ধরো আমি, আমার কাছে একটা গরু আছে, আমি চাইতেছি তোমার থেকে, ধরো এটা হচ্ছে ক্যাপাল, এটা হচ্ছে আদিপ, আমি চাইতেছি আদিপ থেকে একটা লাঙ্গল। ওকে, আমি চাইতেছি আমার একটা গরুর পরিবর্তে আদিপ তুই আমাকে একটা তোর লাঙ্গল বিক্রি কর। বাট আদিপ হচ্ছে যে এই ট্রেড চায় না, আদিবের একটা গরুর প্রতি এই মুহূর্তে ওয়ান্ট নাই। তাহলে আদিপ কি এই ট্রেডটা করবে? না, এই ট্রেডটা হবে না। তাহলে আমার এখন যদি একটা গরুর পরিবর্তে একটা লাঙ্গল লাগে, আমার কি করতে হবে? আমার প্রথমে হয়তো বা গরুর পরিবর্তে 10 বস্তা চাল কিনতে হবে। তারপরে 10 বস্তা চালের পরিবর্তে আমার 5টা ছাগল কিনতে হবে। দেন 5টা ছাগলের পরিবর্তে আমি হয়তো আদিব থেকে একটা লাঙ্গল ট্রেড করতে পারবো। বাট এই প্রবলেমটার ক্ষেত্রে দেখো তো আমার একই সাথে এনার্জি এবং টাইম অনেক কনজিউম হচ্ছে না? হুম। তো তখনই আসলে আমাদের একটা নতুন কনসেপ্ট, সেটা হচ্ছে মানি। নতুন কনসেপ্ট যেটা হলো মানি। এই মানি জিনিসটা কি? এই মানি জিনিসটা হচ্ছে মানি হচ্ছে এমন একটা অ্যাসেট, আমরা একটু পরে আসবো অ্যাসেট কি জিনিস। মানি হচ্ছে, আপাতত ধরে রাখো অ্যাসেট, ঠিক আছে। আচ্ছা, অ্যাসেট আমি বলে দিই কি জিনিস। অ্যাসেট হচ্ছে এমন একটা জিনিস যেটা তুমি ওন করতেছো, যেটা তুমি ওন করতে হবে এবং যার একটা ভ্যালু আছে, সেই জিনিসগুলোকে আমরা বলি অ্যাসেট। যেমন হচ্ছে বাড়ি হইতে পারে, গাড়ি হইতে পারে, এগুলো এগুলো হতে অ্যাসেট, ঠিক আছে। এমন একটা জিনিস তুমি যেটা ওন করতেছো প্লাস যেটা একটা ভ্যালু আছে। ওকে, এবার হচ্ছে মানি কি জিনিস। মানি হচ্ছে এমন একটা অ্যাসেট যেটা মানুষজন কি আহ যেটা মানুষজন তার গুডস এন্ড সার্ভিসেস এর জন্য তোমার সাথে এক্সচেঞ্জ করতে রাজি আছে। গুডস এন্ড সার্ভিসেস এর জন্য এক্সচেঞ্জ করতে রাজি, ঠিক আছে, এক্সচেঞ্জ করতে সে রাজি গুডস এন্ড সার্ভিসের জন্য। কি হইতে পারে? আমি আবারও বলে দিচ্ছি, এখনো টাকা আবিষ্কার হয় নাই। টাকা কথাটা মাথা থেকে ছেড়ে দাও, টাকার নামে কিছু আছে। মানে হচ্ছে এমন একটা গুডস, এমন একটা অ্যাসেট যেটা তুমি মানুষজন গুডস এন্ড সার্ভিসেস এর জন্য ট্রেড করতে রাজি। হইতে পারতো জিনিসটা একটা গোল্ড, হইতে পারতো না? গোল্ড হইতে পারতো। গোল্ড আমি কি করতে পারতাম, তুমি আমাকে হয়তো একটা গোল্ড দিলা, বললা যে আমার একটা গরু কিনতে যাচ্ছ। সো আমি কিন্তু গরুর পরিবর্তে, গোল্ডের পরিবর্তে গরু বিক্রি করতে রাজি আছি, ঠিক আছে, এই ট্রেডটা করার জন্য আমি রাজি আছি। হইতে পারতো ওয়ান, কি দেয়া যায়, ধরো দিলাম, আচ্ছা ধর টাকা আবিষ্কার হলো $100। সো এই $100টা এখন একটা মানি, আমি আমার একটা গরু $100 জন্য বিক্রি করতে রাজি আছি, ঠিক আছে। তো এখন মানি তাহলে কি বুঝলা? মানি গোল্ড হইতে পারতো, গরু হইতে পারতো। তো এখন কি শুধু গোল্ড আর ডলারই মানি হয়? না। যখন কলোনিয়াল সিস্টেম চলতেছিল, কলোনিয়াল সিস্টেম চলতেছিল, তখন দেখা গেল কি আমার যে অ্যানিমাল স্কিনটা আছে, কলোনিয়াল সিস্টেম, কলোনিয়াল সিস্টেম লিখলাম কেন, কলোনিয়াল যুগে আর কি, ঠিক আছে। যখন কলোনিয়াল টাইম চলতেছিল, তখন তোমার অ্যানিমাল স্কিন সেটাও একটা মানি হিসাবে ট্রেড হইতো, ঠিক আছে। ধরো একটা কৃষক, এটা হচ্ছে একটা কৃষক, তার কাছে একটা গরু আছে, 4টা পা, এবং আমি হচ্ছে কি বলা যায়, ধরো রাজা বাচ্চা, আমি রাজা, আমি হইতেছে তার থেকে এই গরুটা কিনতে চাইতেছি। তো আমি তাকে বললাম ঠিক আছে, আমি তোমাকে অ্যানিমাল স্কিন দিব, তুমি আমাকে গরুটা বেচো। তোমার প্রশ্ন আসতে পারে, এই বেটা কেন অ্যানিমাল স্কিনটা দিয়ে ট্রেড করবে? তো মানির একটা সুবিধা হচ্ছে কি, মানির একটা সুবিধা হচ্ছে কি, এই কৃষক চিন্তা করতে পারে, আচ্ছা আমি এই মানিটা, আমার ধরো মানি হচ্ছে এখন স্কিন, ওকে, এই স্কিনটা হয়তো আমার এই মুহূর্তে লাগতেছে না, বাট পরবর্তীতে আমি এই স্কিনটাকে ইউজ করে অন্য কোনো কিছু ট্রেড করতে পারবো না, ঠিক না? ধরো পরে ওই এই লোকের যদি একটা লাঙ্গল লাগে, ও এই স্কিনটাকে ইউজ করে একটা লাঙ্গল ট্রেড করতে পারবে, ঠিক আছে। সো তখন ওই একসেপ্টটাকে, ওই ডিলটাকে একসেপ্ট করবে, ওর গরুটা ওরে বেচে দিবে, এবং বিনিময়ে সে কে অ্যানিমাল স্কিন নিবে, যে অ্যানিমাল স্কিনটাকে সে পরবর্তীতে অন্য কোনো কিছু ট্রেড করার জন্য ইউজ করতে পারবে। সো এটা হচ্ছে মানির একটা সুবিধা। আচ্ছা, এখন এই যে অ্যানিমাল স্কিন, অ্যানিমাল স্কিনটা হচ্ছে একটা কমোডিটি মানি।
আমরা কমোডিটি মানি কি পরে আরো বিস্তারিত করব, আপাতত মনে রাখো কমোডিটি মানি। আমি যদি কখনো ভুলে ইউজ করে ফেলি কমোডিটি মানি, তখন যেন বুঝো। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আর কি দেখানো লাগবে কিছু। আচ্ছা, এখন দেখো তো, মানি যদি অ্যাভেলেবেল হয়ে যায়, মানি যদি অ্যাভেলেবেল হয়ে যায় তাহলে সুবিধাটা কি? তাহলে সুবিধাটা হচ্ছে প্রথমত তোমার জন্য কি এক্সচেঞ্জ করা খুব ইজি হবে না? তাই না? তুমি খুব ইজিলি ট্রেড করতে পারতেছো, এক্সচেঞ্জ করতে পারতেছো। মানে এটা হচ্ছে একটা সুবিধা। আরেকটা সুবিধা হচ্ছে, দেখো, আগেকার দিনে মানুষজন কিন্তু ঘরেই সব বানাতো, শুনছো না এরকম? আগে ঘরে ওদের চাল ডাল যা আছে সব ঘরেই উৎপাদন করতো, এবং ওগুলা দিয়ে মানুষের সাথে ট্রেড করতো। ঠিক আছে। এখন চিন্তা করো, তোমার যদি এক্সচেঞ্জ করা খুব ইজি হয়ে যায়, তখন তুমি আহ সবকিছু প্রডিউস না করে, সবকিছু প্রডিউস না করে তুমি পার্টিকুলার একটা জিনিসে স্পেশালাইজেশন করতে পারবে না। পার্টিকুলার একটা জিনিসে স্পেশালাইজেশন করতে পারবে না। ধরো তুমি হয় হয় শুধু চাল বানাবা, বা শুধু ডাল বানাবা, বা শুধু গম বানাবা, পার্টিকুলার একটা জিনিসে তুমি স্পেশালাইজেশন করতে পারতেছো। এটা ছাড়াও পার্টিকুলার জব হইতে পারতো, যেমন হইতে পারতো নার্স, যেমন হইতে পারতো অ্যাকাউন্টেন্ট, যেমন হইতে পারতো ইঞ্জিনিয়ার। ঠিক আছে। তুমি এখান থেকে যে মানিটা আর্ন করতেছো, আমি আবারও বলতেছি, টাকা আর মানি এক করবা না। আমি আপাতত মানি, টাকা, কাগজের টাকা এখনো আবিষ্কার হয় নাই। ঠিক আছে। তো তুমি এই জবগুলা করে, পার্টিকুলার জবগুলা করে যে মানিটা আর্ন করতে পারতেছো, ওই মানিটা ইউজ করে তুমি তোমার প্রয়োজনীয় গুডস এন্ড সার্ভিসেস নিতে পারবা। তাই না? ওকে। আচ্ছা, আরেকটা জিনিস চিন্তা করো, মানুষ যখন পার্টিকুলার একটা জিনিসের স্পেশালাইজেশন আনবে, তখন তার প্রোডাক্টিভিটিও কি বাড়বে না? ঠিক আছে, প্রোডাক্টিভিটিও বাড়বে। তো এই জিনিসটাকে বলে হচ্ছে কম্প্যারেটিভ অ্যাডভান্টেজ। কখনো যদি জিজ্ঞেস করে কম্প্যারেটিভ অ্যাডভান্টেজ কি, এটাই। ঠিক আছে, কম্প্যারেটিভ অ্যাডভান্টেজ। ওকে। তাহলে এখন চিন্তা করো, আমার মানি যদি খুব অ্যাভেলেবেল হয়, এক্সচেঞ্জ করা খুব ইজি, আমার প্রোডাক্টিভিটি বাড়তেছে, তাহলে আমার ইকোনমি কি হবে? ইকোনমি আরো এফিশিয়েন্ট হবে বা গ্রো করবে। ঠিক আছে। এটা গেল মানি রিলেটেড যা যা লাগবে, সেই সেই কথাগুলা গেল। এরপরে আমাদের বুঝতে হবে, আচ্ছা, এরপর আমাদেরকে বুঝতে হবে, এখন আমাদের মেইন পড়ায় আমরা আসি, ফাংশনস অফ মানি। এটা ছিল আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, ফাংশনস অফ মানি। এবং এই জিনিসটা স্যার হচ্ছে ডাবল ক্লিক দিছে, মানে হচ্ছে এটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এখন বুঝো ফাংশনস অফ মানিটা কি। একটা একটা জিনিসের মানি হওয়ার জন্য, ধরো কোনো কিছু হইতে পারতো গোল্ড, হইতে পারতো একটা গরু, গরু বানানো ভুল করছি, একটা গরু হইতে পারতো অন্য যা কিছু। ঠিক আছে। ওই জিনিসটার মানি হওয়ার জন্য চারটা ফাংশন আছে, এই চারটা ফাংশন মেনটেন করতে হবে, নাহলে তুমি ওইটাকে মানি বলতে পারবে না। তো ফাংশন চারটা কি কি? প্রথম ফাংশনটাকে আমরা বলি মিডিয়াম অফ এক্সচেঞ্জ। মিডিয়াম অফ এক্সচেঞ্জ। ঠিক আছে। মিডিয়াম অফ এক্সচেঞ্জ কি? ধরো তুমি দোকান থেকে একটা ব্রেড কিনলা, একটা মিল্ক কিনলা, এবং দোকানদারকে $100 একটা নোট দিলাম। এই যে একশো ডলার, এই যে $100, এই $100টাই হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ। মানে তোমার মানিকে এমন হইতে হবে যেন কি তুমি এক্সচেঞ্জ পারপাসে ইউজ করতে পারো। প্রথম ফাংশন গেলে এটা। দ্বিতীয় ফাংশন কি হইতে পারে? দ্বিতীয় ফাংশন হচ্ছে উম দ্বিতীয় ফাংশন হচ্ছে তোমার ইউনিট অফ অ্যাকাউন্ট। ইউনিট অফ অ্যাকাউন্ট মানে কি দেখো, ইউনিট অফ অ্যাকাউন্ট, ইউনিট অফ অ্যাকাউন্ট কি? ইউনিট অফ অ্যাকাউন্টের সুবিধা হচ্ছে একটা গুড বা সার্ভিসের। ঠিক আছে, একটা গুড বা সার্ভিস হইতে পারতো। আচ্ছা দেখো, ধরো মানি বলে কিছু নেই এখন, মানি বলে কিছু নেই এখনো। তোমার ওই যে আমাদের বার্টার ইকোনমির মতো কোনো গুডস বা সার্ভিসের জন্য যে কোনো গুডস বা সার্ভিস ট্রেড হচ্ছে। তাহলে দেখো তো, কোনো সময় তোমার একটা গরুর দাম, একটা গরুর দাম হইতে পারতো একটা লাঙ্গল, কোনো সময় একটা গরুর দাম হইতে পারতো দুইটা কুড়াল, কখনো একটা গরুর দাম হইতে পারতো 10 বস্তা চাল। ঠিক না? মানে দেখো, একই গরুর দাম এক এক সময় এক একটা প্রাইস হয়ে যাচ্ছে না?
আচ্ছা, তো মানি যদি থাকতো, মানি থাকলে কি হবে, মানি থাকলে যে সুবিধাটা হবে, তোমার এই গরুর দামটা, যে কোনো একটা গুডস এর সার্ভিসের দাম সবসময় এক এক মানে একটা দামই থাকবে আর কি, এতগুলো দাম ভ্যারি করবে না। এটাকে বলে ইউনিট অফ অ্যাকাউন্ট। ওকে, তারপরে আমাদেরকে বুঝতে হবে, ধরো আজকে যদি ডিয়ার স্কিন আমাদের মানি হইতো, ডিয়ার স্কিন যদি আজকে আমাদের মানি হইতো, আমাদের একটা কাও সমান ধরো 10টা ডিয়ার স্কিন, এটা ফিক্সড। ঠিক আছে, এটা কি চেঞ্জ হচ্ছে, কোনো কিছু হচ্ছে না। সো এটা হচ্ছে ইউনিট অফ অ্যাকাউন্ট আর কি, সেটা। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের স্টোরড ভ্যালু। স্টোরড ভ্যালু জিনিসটা কি? স্টোরড ভ্যালু, এরপরে থার্ড ফাংশন হচ্ছে স্টোরড ভ্যালু। আমরা বুঝি স্টোরড ভ্যালু জিনিসটা কি। স্টোরড ভ্যালু জিনিসটা তো খুবই ইজি, দেখো স্টোর মানে কি, ধরো আমার কাছে যতগুলা মানি আছে, মানির একটা অংশ আমি আমার নিত্য প্রয়োজনীয় গুডস এন্ড সার্ভিসের জন্য ইউজ করলাম, বাকি যেটুকু আমার ইউজ হলো না, রেস্টটা আমি আমার ফিউচার কাজের জন্য ইউজ করতে পারবো না, ফিউচারের জন্য রেখে দিতে পারতেছি। আমি আমাদের রেস্ট অফ দ্য মানি ফিউচারের জন্য রেখে দিতে পারতেছি, এই জিনিসটাকে বলে স্টোরড ভ্যালু। এখন শুধু কি মানি আমাদের স্টোরড ভ্যালু? না, মানি যেমন স্টোরড ভ্যালু হয়, আমাদের ধরো কোনো একটা জায়গায় স্টকস কিনা ছিল, সেটা যেমন স্টোরড ভ্যালু হয়, আমাদের ধরো কোনো একটা, আমি আরো কিছু এক্সাম্পল দেখাই, যেমন আমাদের বন্ডস, সেগুলো একটা স্টোরড ভ্যালু হইতে পারে। তারপরে আমাদের রিয়েল এস্টেট, যেমন হচ্ছে আমাদের যে বাড়িটা আছে, সেটা একটা স্টক ভ্যালু হইতে পারে। তারপরে আমাদের বিভিন্ন দামি দামি পেন্টিং, ঠিক আছে, দামি দামি পেন্টিং গুলা আমাদের একটা স্টক ভ্যালু হইতে পারে। কারণ কি, এই জিনিসগুলোকে ফিউচারে আমি মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসাবে ইউজ করতে পারবো। ওকে, আচ্ছা, এখন একটা কোয়েশ্চেন আসে, একটা জিনিস আমি টার্ম তোমাকে বুঝাই, সেটা হচ্ছে লিকুইডিটি। লিকুইডিটি জিনিসটা কি? সেটা হচ্ছে লিকুইডিটি, লিকুইডিটি হচ্ছে তোমার আহ আচ্ছা, এটা লিকুইডিটি মানে হচ্ছে যে ইজ with which people can convert these assets into medium of exchange। ঠিক আছে, তাহলে মিডিয়াম অফ এক্সচেঞ্জ, লিকুইডিটি মানে হচ্ছে তুমি কত সহজে তোমার অ্যাসেট গুলাকে কি করতেছো, মিডিয়াম অফ এক্সচেঞ্জে কনভার্ট করতে পারতেছো। এখন দেখো, মানি নিজেই একটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ, তাই না? মানি নিজে একটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ, তাহলে মানি এর লিকুইডিটি কি সবচেয়ে হাইয়েস্ট। ঠিক আছে, মানি হাইয়েস্ট লিকুইডিটি রাখে আর কি। ওকে, আচ্ছা গেল, তিনটা ফাংশন দেখলাম আমরা, এবার আমরা চতুর্থ ফাংশনটা দেখবো। চতুর্থ ফাংশনটা কি ছিল? চতুর্থ ফাংশনটা হচ্ছে অ্যাক্সেস তোমার ডিফার্ড পেমেন্ট। সেটা বুঝাই আমি সুন্দর করে, যে মানি হচ্ছে অ্যাক্সেস ডিফার্ড পেমেন্ট। এখন ডিফার্ড পেমেন্টের মানে কি? ডিফার্ড পেমেন্টের মানে হচ্ছে, ডিফার্ড এর অর্থ, আমরা কি ডিফার্ড এর অর্থ বুঝি? ডিফার্ড এর অর্থ হচ্ছে যেমন হইতে পারে ডিলে, হইতে পারে তোমার ধরো পোস্টপোন। ঠিক আছে, এগুলো হচ্ছে ডিফার্ড এর পেমেন্ট। ডিফার্ড পেমেন্ট মানে হচ্ছে লেন্ডিং বা বড়োইং, লেন্ড বা বড়, মানে হচ্ছে মানিটাকে আমি, মানি যদি থাকতো, মানি একটা ফাংশন হচ্ছে আমি একটা টাইমের জন্য মানিটা লেন্ড বা বড় করতে পারি। যেমন কি, ধরো তুমি কম্পিউটার বানাও, ঠিক আছে, আর আমি হচ্ছে হার্ডওয়্যার বানাই, ধরো হার্ড ডিস্ক বানাই, ঠিক আছে, আমি হার্ড ডিস্ক বানাই। তো তুমি আমার কাছে আসলা, যে 60টা হার্ড ডিস্ক আমাকে এই মুহূর্তে দাও, তোমাকে আমি 60টা হার্ড ডিস্কের টাকা 2 মাস পরে দিয়ে দিব। ঠিক আছে, আমি তোমাকে বললাম, আচ্ছা ঠিক আছে নিয়ে যাও। তাহলে তুমি মানি থাকলে একটা ডিফার্ড পেমেন্ট, একটা মানে ডিলেতে পেমেন্ট করতে পারবে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে মানির একটা সুবিধা। এখন আমরা আরেকটা প্যাচ বুঝি, সেই প্যাচটা হচ্ছে, আমার যদি ইনফ্লেশন অনেক বেড়ে যায়, ইনফ্লেশন যদি আমাদের অনেক বেড়ে যায়, ইনফ্লেশনের মানে কি? ইনফ্লেশনের মানে হচ্ছে কোনো কিছুর দাম বেড়ে যাওয়া আর কি, ঠিক আছে, মূল্য বৃদ্ধি যেটা আমরা বলি। এখন দেখো তো, ইনফ্লেশন যদি বেড়ে যায়, তোমার যে মানি, ওই মানি এর পার্চেসিং পাওয়ার কি হবে? মানি এর পার্চেসিং পাওয়ার, পার্চেসিং পাওয়ার বাড়ে না কমে? আমরা কি জানি, ইনফ্লেশন বাড়লে পার্চেসিং পাওয়ার হচ্ছে কমে যাচ্ছে। মানে তুমি যদি আজকে 100 টাকা দিয়ে, ধরো তুমি আজকে 100 টাকা দিয়ে, কি বলা যায় যেটা রিলেট করতে পারবে এরকম কিছু, উম ধরো তুমি আজকে 100 টাকা দিয়ে 1 কেজি পেঁয়াজ কিনতে পারতেছো, ঠিক আছে, আজকে থেকে 10 বছর পরে কিন্তু 1 কেজি পেঁয়াজ আর 100 টাকা, 1 কেজি পেঁয়াজের দাম কিন্তু আর 100 টাকা থাকবে না।
1 কেজি পেঁয়াজের দাম বেড়ে যাবে, হইতে পারে সেটা 1,000 টাকা হয়ে যাবে। ঠিক আছে। সো এটাই হচ্ছে তোমার ইনফ্লেশন আর কি। তাহলে দেখো তোমার মানি যেটা ছিল 100 টাকা, ধরো মানি, এটা এটা একসময় কিনতে পারতো 1 কেজি পেঁয়াজ। ঠিক আছে। 10 বছর পর এটা কিনতে পারতেছে তোমার কত গ্রাম, 100 গ্রাম পেঁয়াজ। তাহলে দেখো পার্চেসিং পাওয়ার কমে গেছে না তার। আচ্ছা, খেয়াল রাখবা ইনফ্লেশন যদি অনেক অনেক বেশি হয়ে যায়, আমরা যে লাস্টের দুইটা ফাংশন পড়লাম, একটা হচ্ছে কি সার্ভিসেস, তোমার স্টোরড মানি, আরেকটা হচ্ছে তোমার ডিফার্ড পেমেন্ট। দুইটাতে কি হবে, তোমার দুইটাই করা যাবে না। তোমার যদি ইনফ্লেশন অনেক হাই হয়ে যায়, চিন্তা করো, তোমার যদি ইনফ্লেশন অনেক হাই হয়ে যায়, তুমি আজকে যে টাকাটা জমায় রাখতেছো, তুমি আজকে যে টাকাটা জমায় রাখতেছো, ওই টাকাটা 10 বছর পরে ভ্যালু তো অনেক কমে গেছে না। তো তোমার এটা ফার্স্টলি হচ্ছে তোমার স্টোর ভ্যালু হিসেবে রাখা যাইতেছে না। তারপরে চিন্তা করো, তোমার থেকে আজকে আমি 600 টাকা উধার নিলাম। আজকের দিনে 600 টাকার যে মূল্য, আমি তোমার যদি 20 বছর পরে আসি 600 টাকা রিটার্ন দিই, তখন কি 600 টাকার ওই মূল্য থাকবে? না, থাকবে না। তাহলে এখানে ডিফার্ড মানি হিসেবেও সে সার্ভ করতে পারতেছে না, যদি ইনফ্লেশন অনেক অনেক হাই হয়। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের বুঝতে হবে উম, কারা কারা মানি হিসেবে সার্ভ করতে পারবে। মানির ফাংশন বুঝছে, এবার হচ্ছে কারা কারা। তাহলে বুঝো, তাহলে মানি হইতে হলে কোন একটা অ্যাসেটকে, যদি মানি হইতে হয় কোন একটা অ্যাসেটকে মানি হইতে হলে সেটা কি সর্বজন স্বীকৃত হইতে হবে। না আমি তুমি যারা আছে সবাইকে মেনে নিতে হবে যে হ্যাঁ এটা হচ্ছে একটা কি একসেপ্টেবল। ঠিক আছে। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড কোয়ালিটি। স্ট্যান্ডার্ডাইজড কোয়ালিটি কি জিনিস, ধরো স্ট্যান্ডার্ডাইজ, আমি ছোট করে লিখি কোয়ালিটি। স্ট্যান্ডার্ডাইজড কোয়ালিটিটা কি জিনিস, ধরো আজকে যদি 1 বস্তা চাল, 1 বস্তা চাল যদি আমার আজকে মানি হইতো, তো এখানে দুইটা 1 বস্তা চাল আছে, আমি যদি দুজনকে সাফল করে দিই, তুমি বের করতে পারবে না যে কোন বস্তা কোনটা ছিল। ঠিক আছে, এরকম একদম হোমোজিনিটি মেনটেন করতে হবে আর কি। ওকে। আরেকটা হচ্ছে সময়ের সাথে সাথে মানি কি, তোমার মানিটাকে হইতে হবে ডিউরেবল। মানিটাকে হইতে হবে ডিউরেবল, মানে কি সময়ের সাথে সাথে মানিটা তোমার উইয়ার আউট হইতে পারবে না আর কি। ঠিক আছে, যেমন হচ্ছে 1 বস্তা চাল হয়তো আজকে থেকে 10 বছর পরে গেলে একটু ক্ষয় হবে, স্বাভাবিক তাই না? এরকম হইতে পারবে না, মানি ডিউরেবল হইতে হবে। তারপরে হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বুঝো, সেটা হচ্ছে ভ্যালুয়েবল রিলেটিভ টু ওয়েট। ওকে, এটা বুঝো। ধরো সেম, আমরা আবার 1 বস্তা চাল আমাদের মানি হচ্ছে 1 বস্তা চাল। এখন ধরো তুমি একটা আহ ধানমন্ডিতে ফ্ল্যাট কিনবা, ঠিক আছে, এখন ধানমন্ডির ফ্ল্যাটের দাম তো অনেক বেশি। তাহলে এখন তোমার এরকম হয়তো এখানে লাগতেছে, ধানমন্ডির ফ্ল্যাটের দামকে তুমি যদি চালে কনভার্ট করো, হয়তো এরকম লাগতেছে তোমার প্রায় 2,000 বস্তা চাল। ঠিক আছে, 2,000 বস্তা চাল লাগতেছে। এখন এই 2,000 বস্তা চাল তো ক্যারি করা খুবই ডিফিকাল্ট, তাই না? তো তোমাকে এমন একটা মানি নিতে হবে যেটা হচ্ছে সাইজ ছোট, ভ্যালু হবে অনেক বড়। বুঝলা, সাইজ ছোট, ভ্যালু হবে অনেক বড়। ধরো যেমন হচ্ছে গোল্ডের সাইজ অনেক ছোট, ভ্যালু অনেক বড়। সেরকম কিছু একটা নিতে হবে যাতে তোমার ট্রাভেল করতে অনেক সুবিধা হয়। আরেকটা হচ্ছে ডিভাইজিবল হইতে হবে। ডিভাইজিবল হইতে হবে মানে কি, মানে হচ্ছে এমন জিনিস মানি হইতে হবে যেন তুমি হাই প্রাইসেরও জিনিস কিনতে পারো, লো প্রাইসেরও জিনিস কিনতে পারো। ওকে। ধরো তোমার আমি 1,000 টাকা দিলাম, 1,000 টাকা তোমার মানি হিসেবে পাইলাম। তুমি 1,000 টাকা পরবর্তীতে চাইলে 10 টাকা দামের আহ লিচিও খাইতে পারবা, আর 900 টাকা দামের দামি কিছু একটা খাইতে পারবা, তোমার ইচ্ছা। ঠিক আছে, টাকাটা যেন ভাগ করা যেতে পারে। ঠিক আছে, মানিকে যেন ভাগ করা যেতে পারে। সো এটাই। আচ্ছা, একটু আগে আমি একটা কথা বলছিলাম যে কমোডিটি মানি, যদি মনে থাকে কমোডিটি মানি। কমোডিটি মানি কি জিনিস আমি একটু বুঝাই দিই। দেখো, আমি একটু আগে বুঝেছিলাম কমোডিটি মানি, আমরা এখন ওই জায়গাটাতে আসি। কমোডিটি মানি, কমোডিটি মানে কি জিনিস সেটার আগে আমি একটা আহ, কি জিনিস বলার আগে এক্সাম্পল দিয়ে দিই, তাহলে তোমার জন্য পরে বুঝতে সুবিধা হবে। এক্সাম্পল হচ্ছে গোল্ড। আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে কমোডিটি মানির ডেফিনেশন কি হইতে পারে, এমন সব মানি। কমোডিটি মানি হচ্ছে এমন সব মানি
ঠিক আছে, এমন সব মানি যাদের অ্যাজ এ মানি হিসাবে ছাড়াও, অ্যাজ এ মানি ছাড়াও নিজের একটা ভ্যালু আছে। ঠিক আছে, নিজের একটা ভ্যালু আছে, নিজস্ব একটা ভ্যালু আছে। কথার কথা আমি তোমাকে বুঝাই কি হইতে পারে। ধরো ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে হুট করে রাতারাতি 500 টাকা আর 1000 টাকা নোট বন্ধ, 1000 টাকার নোট বাজেয়াপ্ত, এটা আর চলবে না। তাহলে পরের দিন তোমার কাছে এই 500 টাকার নোটটা একটা কাগজের টুকরা ছাড়া আর কিছু, তাই না? মানে এই নোটটা তোমার কি ছিল, এজ এ মানি হিসাবে, যতক্ষণ পর্যন্ত তুমি এটাকে এজ এ মানি হিসাবে ট্রিট করতেছিলে, এটার ভ্যালু 500, 500 টাকা, ঠিক আছে, এটার ভ্যালু 500 টাকা। কিন্তু যেই তুমি এটা মানি হিসেবে গ্রহণযোগ্যতা হারাইছে, এটার ভ্যালুলেস, এটার কোনো ভ্যালুই নেই। বাট চিন্তা করো তো, গোল্ডের ক্ষেত্রে কি এমন হচ্ছে? গোল্ডকে তুমি যদি মানি হিসাবে চিন্তা নাও করো, গোল্ডের কিন্তু একটা নিজস্ব ভ্যালু আছে, একটা প্রিশিয়াস ম্যাটেরিয়াল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ওই ধরনের জিনিসগুলোকে আমরা বলি কমোডিটি মানি। আচ্ছা, ওকে। এখন কমোডিটি মানিকে আমরা কেন কারেন্সি হিসাবে ইউজ করতেছি না, এটা ইম্পর্টেন্ট, স্যার এটা দাগাইছে, ঠিক আছে। কমোডিটি মানিকে কেন আমরা কারেন্সি হিসাবে ইউজ করতেছি না, তার দুইটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে কমোডিটি মানির ভ্যালু অনেকাংশে ডিপেন্ড করে তার পিওরিটির উপর, তাই না? এক্সপ্লেন করি। তুমি একটা চিপ ম্যাটেরিয়াল বা লো ভ্যালু ম্যাটেরিয়াল, যেমন হতে পারে আয়রন, তুমি লো ভ্যালু ম্যাটেরিয়ালের সাথে হাই ভ্যালু ম্যাটেরিয়াল, যেমন হতে পারে গোল্ড, মিক্স করতে পারো। তো মিক্স করে তুমি একটা চিটিং করতে পারতেছো না? সো এখানে একটা ঝামেলা আছে। আরেকটা ঝামেলা হচ্ছে তোমার এই যে মানি, মানিটা, মানি যে সাপ্লাই, মানি সাপ্লাই কন্ট্রোল করাটা অনেক কঠিন হয়ে যায়। মানি সাপ্লাই কন্ট্রোল করাটা অনেক কঠিন হয়ে যায়। কেন অনেক কঠিন হয়ে যায়? কারণ হচ্ছে কি, আমার যে কোনো মুহূর্তে, মানে এটা হচ্ছে পুরো আনপ্রেডিক্টেবল, যে কোনো মুহূর্তে আমাদের একটা কি নতুন গোল্ড ফিল্ড আবিষ্কার হয়ে যেতে পারে না? আনপ্রেডিক্টেবল মানে কি লিখতেছি, প্রেডিক্টেবল, পিএলই, আনপ্রেডিক্টেবল, প্রেডিক্টেবল। ওকে, তাহলে দেখো তো, মানি সাপ্লাইয়ের কন্ট্রোলটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তার কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে তোমার কি গোল্ড, একটা গোল্ড ফিল্ড ডিসকভার হতে পারে, ঠিক আছে। এই কারণগুলোর কারণে আমরা গোল্ডকে বা কমোডিটি মানিকে আমাদের কারেন্সি হিসাবে ইউজ করি না। আচ্ছা, ধরো একটা আমলে 1800 সালে, 1900 সালে তো আসলে গোল্ডই আমরা কারেন্সি হিসাবে ইউজ করতাম, তাই না? গোল্ড জিনিসটাকে আমরা কারেন্সি হিসাবে ইউজ করতাম। তখন একটা জিনিস চিন্তা করো, তোমার যদি যে কোনো ট্রানজাকশন করার প্রয়োজন পড়ে, ট্রানজাকশনের প্রয়োজন পড়ে, আল্লাহ জানে বানান ঠিকঠাক হচ্ছে কিনা, ট্রানজাকশনের প্রয়োজন পড়ে, তোমার তো তাহলে হাতে করে একটা গোল্ড বার নিয়ে নিয়ে ঘুরতে হবে, তাই না? হাতে করে একটা গোল্ড বার নিয়ে নিয়ে ঘুরতে হবে। তোমার গোল্ড বারের পুরো অংশ লাগতেছে না, হয়তো গোল্ড বাগের 4 ভাগের 1 ভাগ লাগতেছে। তাহলে এখানে এটা কাটাকাটিটাও কস্টলি আর টাইমলি হয়ে যেতেছে, টাইম কনজিউমিং হয়ে যেতেছে, তাই না? তো এই, এবং তুমি আবার রবড হওয়ারও ভয় আছে, তোমার রবড হওয়ারও ভয় আছে। এই জিনিসগুলো সলভ করার জন্য করলো কি, আহ কিছু প্রাইভেট ইনস্টিটিউশন আর গভর্নমেন্ট মিলে করলো কি, ওরা যতগুলো স্বর্ণ আছে সবগুলো স্বর্ণ কালেক্ট করলো। প্রথমে ধরো এটা হচ্ছে একটা ব্যাংক, ব্যাংক কি করলো, মানুষের থেকে সবগুলো স্বর্ণ সে কালেক্ট করলো। কালেক্ট করার পরে করলো কি, ধরো তুমি যতটুকু স্বর্ণ জমা দিছো, ওই স্বর্ণের সমমূল্যের তোমাকে একটা পেপার দিল, ওই স্বর্ণের সমমূল্যের পেপার দিল। অনেকটা আমরা চেক ইউজ করি না, চেকের মতো, ঠিক আছে। এই সমমূল্যের পেপার দিল। তুমি যদি পেপারটা আবার ব্যাংকে ফেরত দাও, তোমাকে ব্যাংক ওইটুকু সমমূল্যের গোল্ড দিতে বাধিত থাকিবে, এটাই কাজ আর কি, বুঝছো? তো আহ এই পেপার, প্রথম আমরা তখন পেপার কারেন্সি পাইলাম, এখান থেকে আমরা পেপার কারেন্সি পাইলাম, ঠিক আছে, এখান থেকে আমরা পেপার কারেন্সি পাইলাম। আচ্ছা, তো আহ এখান থেকে পেপার কারেন্সি পেলাম, এটা হলো আমাদের পেপার কারেন্সি কিভাবে আসলো। পরবর্তীতে, এখন আজকের দিনে কোন সরকার এরকম গোল্ড জমা রেখে আর আমাদেরকে কোনো পেপার কারেন্সি দেয় না। আজকের দিনে একটা সেন্ট্রাল ব্যাংক থাকে, সেন্ট্রাল ব্যাংক থাকে, কেন্দ্রীয় ব্যাংক, যেটা আমি তোমাকে একটা আগে দিয়ে বললাম। সেন্ট্রাল ব্যাংক থাকে, সেন্ট্রাল ব্যাংকরা করে কি, সেন্ট্রাল ব্যাংকরা কিছু টাকা ছাপায়, নোট ছাপায়, সেটাকে বলা হচ্ছে কারেন্সি, পেপার কারেন্সি ছাপায়। এই পেপার কারেন্সিটা আর আগের দিনের মতো কি গোল্ড জমা রেখে গোল্ডের সমমূল্যের পেপার কারেন্সি না, এটা জাস্ট ওরা ছাড়ছে পেপার কারেন্সি, ওদের দেশের কি পরিমাণ রিজার্ভ টিজার্ভ হাবি জাবি চিন্তা করে একটা পেপার কারেন্সি ধরো আপাতত ছাড়ছে।
সো এই পেপার কারেন্সি দেখো তো, এই পেপার কারেন্সি যতক্ষণ পর্যন্ত মানি হিসেবে ট্রিট হচ্ছে, মানি হিসেবে যতক্ষণ পর্যন্ত ট্রিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওর ভ্যালু আছে। যেই সে মানি হিসেবে ট্রিট হইতেছে না, তার নিজস্ব কোনো ভ্যালুই নেই। ঠিক আছে? এই ধরনের মানিকে বলে, তোমার কি না বলে, ফিটাল মানি বলে মনে হয়, হ্যাঁ ফিয়েট মানি বলে। এই ধরনের মানিকে বলে ফিয়েট মানি। বুঝলা? যতক্ষণ পর্যন্ত মানি হিসাবে আমি ওদেরকে ট্রিট করতেছি, ওদের মূল্য আছে। যেই আমাদের মানি হিসাবে ওরা গ্রহণযোগ্যতা হারাইছে, ওদের ভ্যালু জিরো। যেমন হইতে পারে বাংলাদেশে 1,000 টাকার নোট, তুমি যদি ধরো আন্দামান দ্বীপে গেলা, আন্দামান দ্বীপে গেলে এই 1,000 টাকার নোটের ভ্যালু কি? জিরো। ঠিক আছে? অনেকটা ওইরকম আর কি। আন্দামান দ্বীপের সাথে গেলে আসলে কমোডিটিও তুমি জিরো বলতে পারতা, ওইটা আপাতত আমি বোঝানোর জন্য বলছি। এখন দেখো, এখন এই ফিয়েট মানি, এই ফিয়েট মানি তো নিজস্ব কোনো মূল্য নেই। যতক্ষণ পর্যন্ত কারেন্সি হিসাবে, সরি মানি হিসাবে ইউজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মূল্য আছে। তাহলে কেন আমাদের হাউস হোল্ডস, হাউস হোল্ডস মানে হচ্ছে আমি তুমি, আমরা যারা যারা ইন্ডিভিজুয়াল আছে আর কি, আমাদেরকে বলি হাউস হোল্ডস। আর যারা আমাদেরকে চাকরি বাকরি দেয় তাদেরকে আমরা বলি ফার্মস। ঠিক আছে? আমরা যখন চ্যাপ্টার 15 পড়বো, চ্যাপ্টার 15 পড়তে সময় আমরা এই দুটার একটা সম্পর্ক দেখবো আর কি। ঠিক আছে? আপাতত বুঝে নাও, হাউস হোল্ডস মানে আমি তুমি ইন্ডিভিজুয়াল যার চাকরির দরকার, আর ফার্মস মানে হচ্ছে যারা আমাদেরকে চাকরি দেয়। ওকে? তাহলে এখন চিন্তা করো, এই যে ফিয়েট মানি, ফিয়েট মানির নিজস্ব কোনো ভ্যালু নেই। যতক্ষণ পর্যন্ত কারেন্সি হিসাবে চলতেছে ততক্ষণ পর্যন্ত ভ্যালু আছে। যতক্ষণ যখন সে আমাদের মানি হিসাবে মানি নেই, ততক্ষণ তার কোনো নিজস্ব ভ্যালু নেই। তাহলে কেন হাউস হোল্ড আর ফার্মরা এই ফিয়েট মানিকে তোমার এজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ ইউজ করতেছে, এজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ ইউজ করতেছে? কোশ্চেন দাঁড়াতে পারে না তোমার? ঠিক না? আচ্ছা, এখানে কোয়েশ্চেনের ব্যাপার হচ্ছে পুরোটা হচ্ছে একসেপ্টেন্স। আমি তুমি ফার্মরা মেনে নিছে যে একসেপ্টেন্স, আমি তুমি ফার্মরা মেনে নিছে যে এই যে যদি আজকে একটা $500 নোট থাকতো, এই নোটটাকে এক্সচেঞ্জ করে আমরা 500 টাকা সমমূল্যের গুডস বা সার্ভিসেস নিতে পারবো। তো এই যে একসেপ্টেন্স, এই একসেপ্টেন্সটার কারণেই তারা ফিয়াট মানিকে অ্যাজ এ মানি অফ এক্সচেঞ্জ, মিডিয়াম অফ এক্সচেঞ্জ ওরা গ্রহণ করছে। এখন কেন এটা ওরা মেনে নিচ্ছে যে হ্যাঁ আমরা এভাবে ট্রেড করতে পারবো? ওদের আরেকটা বিশ্বাস আছে যে এই ফিয়েট মানি যতদিন পর্যন্ত তোমার কাছে আছে, যতদিন পর্যন্ত তুমি এই মানিটা হোল্ড করতেছ, ফিয়েট মানির মূল্য অত বেশি কমবে না। ঠিক আছে? এত বেশি কমবে না আর কি, যতদিন পর্যন্ত তুমি হোল্ড করতেছো। তো এই ভরসা থেকে তোমার ওরা মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসাবে জিনিসটাকে একসেপ্ট করছে। ঠিক আছে? পরবর্তী লেকচারে আমরা কিভাবে মানি মেজার করে সেটা দেখবো।